আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে থেকেই দেখছি আকাশের মুখ একদম ভার হয়ে আছে। তো এখন তো এরকম একটু হবেই, কারণ এখন কিন্তু অম্বুবাচী চলছে। তো এই সময় একটু আকাশের মুখ ভার থাকে, একটু বৃষ্টি, একটু বলতে প্রায় ভালোই বৃষ্টি হয় এই সময়। সৃষ্টিকর্তা, প্রকৃতি আর আমরা মানুষ পরস্পরের সাথে যে সম্পর্ক যুক্ত, সেটা কিন্তু এই প্রকৃতির আচরণে বেশ কিছুটা প্রকাশ পায়। সেটার কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। আমরা যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করি, তার সাথে যে প্রকৃতিও সাথ দেয়, সেটা কিন্তু তার আচরণে প্রকাশ পায়, তাই না? আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আশা করি। যাই হোক, এদিকে দেখো ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম। এখন ছোট্ট করে নিজেকে একটু পরিপাটি করে নিই। তোমরা প্রত্যেকেই জানো, ছোট্ট স্কিন কেয়ার করে তো সানস্ক্রিন ইউজ করে নিয়েছিলাম, মাথাটা আঁচড়ে নিয়েছিলাম, আর এখন পরে নিই কিন্তু সিঁদুর। তো এখন কি আদৌ সিঁদুর পরা যাবে? কারণ এখন কিন্তু চলছে অম্বুবাচী। তো এই অম্বুবাচী চলাকালীন কি সিঁদুর পরা যায়? সিঁদুর পরলে কোনো অসুবিধা হবে না তো? কোনো অমঙ্গল হবে না তো? নানান প্রশ্ন কিন্তু এভাবেই মাথায় ঘুরপাক খায়, তাই না? দেখো, আমরা তো নিত্যকর্ম যা করি সেগুলোই অম্বুবাচীর মধ্যে, মানে অম্বুবাচীর সময় করতে পারি। তাই প্রত্যেক দিন স্ত্রী মহিলারা, মানে আমরা স্নান সেরে মাথায় সিঁদুর ছোঁয়াই, এটাই আমাদের নিত্যকর্ম। শুধুমাত্র স্নান সেরে মাথায় সিঁদুর ছোঁয়াই না, বিকালের দিকেও পরিপাটি হয়ে মাথায় সিঁদুর ছোঁয়াই। তো প্রত্যেক নিত্যকর্ম যখন আমরা করতে পারি, সেগুলোতে যখন কোনো বাধা নেই, তখন কিন্তু সিঁদুর পরাতেও কোনো বাধা বা নিষেধ নেই। অম্বুবাচী চলাকালীন কিন্তু সিঁদুর পরা নিয়ে কোনো দ্বিমতও নেই। সেই কারণে যেমন আমরা নিত্যকর্ম করি, ঠিক তেমনই সিঁদুর পরাটাও আমাদের নিত্যকর্ম। তাই এ নিয়েও কোনো বাধা নেই, সিঁদুর আমরা অম্বুবাচী চলাকালীন পরতেই পারি। তো এদিকে দেখো, স্নান সেরে নিজেকে একটু পরিপাটি করে নিয়ে স্কিন কেয়ার করে নিয়ে ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলে দিতে। আর এইটুকু সময় কিন্তু বৃষ্টিটা একটু থিতু হয়েছে, আর মাঝে মধ্যে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য একটুখানি বৃষ্টি কমছে, হালকা একটু রৌদ্র উঠছে, মানে ওই জামা কাপড়গুলো মেলে দাও, জল টল ঝরে গেলে আবার টবাং করে তুলে নাও। কারণ কি বলতো, সময় দিচ্ছে না, জামা কাপড়গুলো যে এসে ছাদ থেকে তুলবো সেই সময়টুকু পর্যন্ত দিচ্ছে না, এত তাড়াতাড়ি করে বৃষ্টি চলে আসছে। তো সেই কারণে এখন দেখছি হালকা হালকা একটু আর কি রোদের আভাস দেখা দিয়েছে। রোদ কিন্তু ওঠেনি, মেঘলা ওয়েদার হয়েছে, বৃষ্টিটা কিন্তু মানে আর নেই। সেই কারণে ঝটপট করে আর কি যে কটা জামা কাপড় কাচাকাচি করেছিলাম স্নানের সময়, তাড়াতাড়ি করে শুকোতে দিয়ে নিচ্ছি, কারণ আবার কোন সময় বৃষ্টি নেমে পড়বে। তো এইটুকু সময় ফাঁকা পেয়েছি, যতটা শুকিয়ে যায় আর কি, মানে যতটা জল ঝরে যায়। আর এই বর্ষা চলাকালীন কিন্তু জামা কাপড়ে একদম ফ্যাব্রিক কন্ডিশনার মাস্ট, জানো তো? এটা না দিলে একদম চলছে না। জামা কাপড়গুলো যেহেতু রোদ্রে শুকানো হচ্ছে না, সেই কারণে কিন্তু একটা ভ্যাপসানি গন্ধ ছাড়ছে। আর ফেব্রিক কন্ডিশনারটা দিলে কি হয়, এই গন্ধটা থেকে মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, দেখো এদিকে স্নান সেরে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা সেরে নিতে। আর আজ যেহেতু সোমবার, সেই কারণে কিন্তু আমার ভোলেনাথকে আগে স্নান করিয়ে নিচ্ছি। ঘি মধু তো মাখিয়েই ছিলাম, তারপর গঙ্গার জলের মধ্যে একটু সিদ্ধি দিয়ে, একটু চন্দন দিয়ে, ফুল দিয়ে ভোলেনাথের স্নানটা সেরে নিলাম। এই অম্বুবাচী তিথির সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের হিন্দু সনাতনী মানুষদের কাছে। বলা হয়ে থাকে এই সময় কিন্তু আমাদের মনের ইচ্ছা পূরণ করা যায়। মানে এই যে অম্বুবাচী তিথিটা চলছে, এই সময় কিন্তু গণেশ দর্শন আমাদের প্রত্যেকের জন্য খুবই শুভ। এই তিথির মধ্যে কোনো মন্দিরে গিয়ে গণেশ দর্শন, অথবা কোনো গণেশ মন্দিরে গিয়ে আম, দুধ, লাড্ডু, মোদক, মানে আমাদের গণেশজির যা যা প্রিয় খাবার আছে, সেই সহযোগে ঠাকুরকে ভোগ নিবেদন করে মনের ইচ্ছা জানালে সেই ইচ্ছা কিন্তু দ্রুত পূরণ হয়ে যায়। বাড়ির সামনে গণেশ মন্দির যদি নাও পাও, তোমার ঠাকুরের আসনে যিনি আছেন, মানে যিনি গণেশ আছেন, তাকেও কিন্তু এই সমস্ত জিনিস দিয়ে ভোগ নিবেদন করে মনের ইচ্ছে জানালে তাও কিন্তু কাজ হয়, মানে তাতেও কিন্তু ইচ্ছা পূরণ হয়। আর এখন দেখো আমার হাতের মধ্যে কি রয়েছে, এটা হচ্ছে আমাদের গাছের আম, মানে আমাদের যে আম গাছটি রয়েছে তার থেকেই একটা পাকা
পাকা আম, মানে গাছ পাকা আম আর কি, নিয়েছি ঠাকুরকে ভোগ নিবেদন করবো। মানে আজকে ওই দুধ আম সহযোগে একটু ঠাকুরকে ভোগ দেব। অম্বুবাচী চলাকালীন এই দুধ আম সহযোগে ঠাকুরকে ভোগ দেওয়া বা সেই ভোগকে প্রসাদ হিসাবে গ্রহণ করা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অম্বুবাচী চলাকালীন এই যে দুধ আম খাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একটা ধর্মীয় কারণ আছে, আবার একটা বৈজ্ঞানিক কারণও আছে। তো দুটোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখন দেখো গাছের আমটা কেটে নিচ্ছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, মানে দুটো ফালা করে নিচ্ছি। আর নিজের গাছের আম দিয়ে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া, তার কিন্তু আর কি ব্যাপারটাই আলাদা। আর সত্যি বলছে, মনে মনে কিন্তু একটা আলাদাই শান্তি আসে, জানো তো। এই সময় আম দুধ খাওয়ার বৈজ্ঞানিক কারণ হিসাবে বলা যেতে পারে, শরীর ঠান্ডা রাখতে এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়েছে। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি এই গরমের অন্যতম ফল হলো আম। আমের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম ও পটাশিয়াম। আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে এই আম আর দুধের উপকারিতা কিন্তু একাধিক। যে কোনো রকম সংক্রমণ, প্রদাহ, হজম শক্তি বাড়াতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারকে সুস্থ রাখতে কিন্তু আমের ঝুড়ি মেলা ভার। আর এছাড়াও আমাদের এখন যেটা সর্বপ্রধান সমস্যা, সেটা হচ্ছে কোলেস্টেরল। তো এই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও কিন্তু আম অনেক উপকারী। তো অম্বুবাচী চলাকালীন প্রত্যেকটা দিন না হলেও অন্তত যে কোনো একদিন এই দুধ আম খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। এবার আসি ধর্মীয় কারণে। এখন চলছে বর্ষাকাল, আর এই বর্ষাকাল হচ্ছে সাপের উপদ্রব। চারিদিকে নদী, নালা, মাঠ, ঘাট, ড্রেন সমস্ত কিছুর জল এক হয়ে যায়, আর এর ফলে কিন্তু সাপের উপদ্রব বেড়ে যায়। আর এই দুধ আম খেলে কিন্তু সর্প ভয় থেকে আমরা মুক্তি লাভ করি একটা বছরের জন্য। মা মনসার প্রিয় ভোগের প্রসাদ হচ্ছে দুধ, কলা, আম। তো এই দুধ, কলা, আম সহযোগে মা মনসাকে ভোগ দিলে কিন্তু, বা এই অম্বুবাচীর সময় দুধ, কলা, আম একসাথে খেলে কিন্তু মা মনসা তুষ্ট হন। তার ফলে আমাদের সর্প ভয় থেকে মুক্তি পাওয়া যায়, মানে সাপের থেকে ভয় আর থাকে না। কি বলতো, আমরা ধর্মীয় যা সমস্ত আচার অনুষ্ঠান পালন করি, নিয়ম মতো যেগুলো আমরা মেনে চলি, সেটার কিন্তু দু তরফেই কারণ থাকে, মানে দু তরফেই আর কি ব্যাখ্যা থাকে, একটা ধর্মীয় ব্যাখ্যা, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর আমরা যে নিয়ম নীতি মেনে চলি সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে একটা সংস্কার। সংস্কারের কিন্তু সব সময় বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, আর কুসংস্কারের কিন্তু কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে না। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, নিয়ম নীতি, এই সব কিছুর মধ্যে কিন্তু কিছু না কিছু বৈজ্ঞানিক কারণ বা ব্যাখ্যা অবশ্যই আছে, আর কিছু কিছু ধর্মীয় ব্যাখ্যা বা কারণ অবশ্যই আছে। দেখো, আমাদের তো সকলের গোত্র আলাদা আলাদা, মানে গোত্র তো সকলের এক হয় না। তো সকল গোত্রের কিন্তু একটা আলাদা আলাদা নিয়ম নীতি বা বৈশিষ্ট্য আছে, মানে প্রত্যেক বাড়ির কিন্তু একটা আলাদা আলাদা নিয়ম আছে বা একটা আলাদা আলাদা রীতি রেওয়াজ আছে, যেটা একজনের সাথে আর একজনের মেলে না। কারো কারো বাড়িতে নিয়ম আছে যে অম্বুবাচী চলাকালীনই ঠাকুরকে দুধ আম দিয়ে ভোগ দেওয়া হয়। আবার কারো কারো বাড়িতে নিয়ম আছে অম্বুবাচী কেটে যাওয়ার পর ঠাকুরকে স্নান করিয়ে যখন নতুন আসনে বসানো হয়, পুজো করা হয়, তখন কিন্তু তাকে আম দুধ দিয়ে ভোগ দেওয়া হয়। তো এক্ষেত্রে যার যেরকম নিয়ম, সে কিন্তু তেমনই নিয়ম পালন করতে পারবে, তাতে কোনো বাধা নেই। আর বললামই যে গোত্র হিসাবে, বাড়ির রীতি রেওয়াজ হিসাবে সকলের নিয়ম সমান হয় না। আর এদিকে পুজো টুজো সেরে চলে এসেছিলাম নিচে, আর দেখো দুপুরের লাঞ্চের প্রস্তুতি করে নিচ্ছি। তখন তো দেখলেই যে একটু আলু, ক্যাপসিকাম এইসব ভাজছিলাম আর কি, ওটা দিয়ে আর কি মুড়ি খাওয়া হয়েছে আর কি আজকের জলখাবারে। তো তারপর এদিকে দেখলেই তখন আলু ক্যাপসিকাম ভাজছিলাম, আর পাশের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি একটু কাঁকরেল ভাজা, একটু উচ্ছে ভাজা, আর ভেজে নেবো একটু বেগুন। তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। আর পাশে তো দেখছোই ডাল হচ্ছে, তো এই ডাল হচ্ছে মুগের ডাল। তো আজকে মোটামুটি নিরামিষই রান্না হবে, কারণ মা যদিও এই অম্বুবাচী পালন করেন না, মানে একটু সমস্যার কারণেই কিন্তু মাকে আমরা অম্বুবাচী করতে দেওয়া হয় না। মায়ের শারীরিক অবস্থাটা ঠিকঠাক নেই, সেই কারণে এখন ওই কদিন ভাত না খেয়ে থাকলে তার উপরে এত ওষুধ চলে, সেই কারণে না মা
মায়ের অম্বুবাচী করাটা একটুখানি শারীরিক দিক থেকে সমস্যার কারণ হয়ে যেতে পারে। সেই কারণে কিছু বছর হচ্ছে মা এই অম্বুবাচীটা আর পালন করেন না। তো নিরামিষ খান, জানো তো, নিরামিষ খান মানে আর যা যা নিয়ম আছে সমস্ত কিছুই পালন করেন, কিন্তু নিরামিষ খান, মানে ওই 3 দিন যে একদম গরম খাবার খাবেন না, ওই জিনিসটা কিন্তু মাকে করানো যায় না। কারণ তার শরীর কিন্তু এখন সেভাবে নেই, মানে সেই শরীর আর আগের মতো নেই, অনেকটাই অসুস্থ তিনি। যাই হোক, এদিকে দেখো দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর আজকে করে নেব আলু পটলের তরকারি, মুগের ডাল, আর দেখলেই তো কিছু ভাজাভাজি করে নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর এখন দেখো আলু পটলের তরকারি করছে, আর তাতে কিন্তু সামান্য একটু মিষ্টি দিলাম। কারণ কি জানো তো, নিরামিষ তরকারিতে হালকা একটু মিষ্টি দিলে স্বাদের বেশ ব্যালেন্সটা ভালো পাওয়া যায়, জানো তো। আর এদিকে এর মধ্যে কিছুই দিইনি তেমন কিছু মশলা, দেখলেই তো আদা আর একটু টমেটো পেস্ট করে দিয়েছিলাম। তো টমেটোটা না পেস্ট করে দিলে দেখবে তরকারির মধ্যে কালার কিন্তু দারুণ আসে। আমি যেহেতু ওই কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে যেটাতে কালার আসে, ওই সমস্ত কিছু ইউজ করি না, সে কারণে একটু টমেটো পেস্ট করে দেওয়ার চেষ্টা করি যাতে কালারটা তরকারিতে বেশ ভালো আসে। আর এদিকে একটু কষা কষা করেই করে নিয়েছিলাম আলু পটলের তরকারি। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, ব্যাস এই যে রেডি। আর এদিকে দেখলে তো ভাজাভুজিগুলো হয়ে গেছিলো মোটামুটি, ওগুলোও চাপা দিয়ে রাখলাম। এদিকে লাস্টে বাকি ছিল মুগের ডাল, টক দই আছে, আম আছে, দুধ আছে, আর কি লাগবে বলো দুপুরে। এই দিয়েই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। মেয়ে কিন্তু আজকে গেছে স্কুলে, ও কিন্তু দুধ আম এই সমস্ত কিছুই খেয়ে আজকে স্কুলে গেছে। আর এদিকে রান্না বান্না সমস্তটাই কমপ্লিট। আর দেখো গ্যাসটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এদিকে চিমনিটাও বেশ ভালো করে পরিষ্কার করে নেবো। আর এখন দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে অনেকটা পর, লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পর। মেয়ে দেখছো তো পড়তে যাচ্ছে, এখন মোটামুটি ওই বিকালের দিক হয়ে গেছে, মানে ওই 5:30 এরম হবে। তো এখন কিন্তু মেয়ে বেরিয়ে পড়েছে পড়তে, কারণ মেয়ের 6টা থেকে পড়া, আর পড়াটা কিন্তু বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে। ওর বাপি নিয়ে যাচ্ছে, ও কিন্তু মোটেই একা যাচ্ছে না, বাপি একটু এগিয়ে গেছে আর ও কিন্তু পরে পরে যাচ্ছে। আর এদিকে দেখেছো আকাশের অবস্থা, মেয়েটা সবে মাত্র বাড়ির থেকে বেরিয়েছে আর তারপরও মুহূর্তেই কিন্তু এইভাবে আকাশটা করে এসেছে। আমার তো এত ভয় লাগছিল। মনের বাপি কিন্তু আবার বাড়ির থেকে ছাতাটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল আজকে, তার জন্য আরও বেশি করে চিন্তা হচ্ছিল যে রাস্তায় না ভিজে যায়। কারণ একটা ছাতা, যেভাবে বৃষ্টি হচ্ছে একটা ছাতায় কিন্তু দুজনের হবে না। আর বৃষ্টিতে না, এই বৃষ্টিতে ছাতাও মানছে না, জানো তো। আজকে সকালে তো দেখলাম ছাতাও মানছে না। ঝটপট করে চলে এলাম ছাদে, কারণ এই যে কটা জামা কাপড় ছাদে মেলে দিয়েছিলাম তার বেশিরভাগই ওই মানে আর কি ধরো বেশিরভাগই শুকিয়ে গেছে, একটু ওই পিঠগুলো ভিজে আছে, মানে যেটা একটু মোটা সেটা একটু ভিজে আছে, প্যান্টের কোমরগুলো মোটামুটি একটু করে ভিজে আছে, এই নাইটিটার এই যে বিটগুলো থাকে গলার সেগুলো একটু একটু ভিজে আছে। মোটামুটি ঘরের মধ্যে এদিক সেদিক মেলে দিলেই শুকিয়ে যাবে। দেখেছো তো ওয়েদারটা, মানে এখন কিন্তু 5টা বাজে, কেউ বলবে না 5টা বাজে, মানে এই সময় তো আর অন্ধকার হয় না এখন। আকাশটা দেখেছো পুরো অন্ধকার করে এসছে, যেন মনে হচ্ছে এক্ষুনি ঝেঁপে ঝুপে নামবে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে এসে ঘরের টুকটাক মোটামুটি কাজ ছিল, তারপর ওই যে জামা কাপড়গুলো তো দেখলে পুরোটা তো শোকায়নি, তারপর এদিক সেদিক তাদের মেলে দিয়ে। আর আমাদের এখন প্রার্থনার সময় কিন্তু 6:26 থেকে, তাই মোটামুটি হাতে অনেকটাই মাঝখানে সময় পেয়েছি একটু কাজ টাজ করে নেওয়ার। তো সেই কাজগুলো গুছিয়ে নিয়ে এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখেইছো অম্বুবাচীর কারণে কিন্তু এই ঠাকুরগুলোকে আমি লাল শালু দিয়ে সমস্তটাই চাপা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি সন্ধ্যা। তো ওই 6:26 কাছাকাছি কিন্তু সময়টা চলে এসছে, যেমনি না ঘড়ির কাঁটায় 6:26 বাজবে অমনি শঙ্খধ্বনি দিয়ে শুরু করে দেবো আজকের আমার দয়ালের সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা। তো আমার 2 দিন আগের একটা ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি সৎসঙ্গী। হ্যাঁ গো, আমি তো সৎসঙ্গী, অবশ্যই তোমাকে সেই রিপ্লাই দিয়েছিলাম। আমার দীক্ষা জীবন আজ বিগত 20-22 বছর হয়ে গেল। তো 20-22 বছর ধরে কিন্তু আমি দীক্ষিত। তো এই বিগত 20-22 বছরের দীক্ষায় কিন্তু আমি অনেক কিছু অ্যাচিভ করেছি, যেটাকে বলতে পারো অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অনেক কিছু জ্ঞান হয়েছে, যে জ্ঞানগুলো হয়তো আমি এই জগতে না আসলে হয়তো সেগুলো পেতাম না, সেগুলো জানতাম না। মানে অনেক দিক থেকে আর কিছুটা কি বলতো নিজের অনুভূতি, এই অনুভূতি ব্যাপারটা না আমি হাজার বলেও বা বলে
আমি কাউকে বোঝাতেও পারবো না, প্রকাশও করতে পারবো না। এই অনুভূতিটা একান্ত আপন, একান্ত নিজের। সেটা প্রত্যেক সৎসঙ্গী যে যে ঠাকুরেরই দীক্ষা নিক না কেন, যে যে গুরুরই দীক্ষা নিক না কেন, এই যে দীক্ষা নেওয়ার পর একটা যে অনুভূতি, সেটা যে আমরা অনুভব করি, সেইটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। ভাষায় প্রকাশ করা কিন্তু সত্যি বলছি একদম অসম্ভব। সেটা যে নিয়েছে সেই জানবে। যাই হোক, ওপরের থেকে প্রার্থনা শেষে নিচে চলে এসেছিলাম। মায়ের জন্য তো দেখলেই লিকার চা করে নিয়েছিলাম, আর এদিকে মেয়ের জন্য দুধটা গরম করে নিচ্ছি। যদিও মেয়ে বাড়ি আসতে মোটামুটি 30 মিনিট বা আধ ঘন্টা মতো এখনও সময় লাগবে, তা হলেও চা যখন করছি তখন এই গরম করেই রাখছি আর কি। আর এদিকে দেখো একটু আমার জন্য কিন্তু কড়া করে নিয়েছিলাম দুধ চা। তারপর মোটামুটি অনেকটা সময় গেছে, একটু এডিটের কাজ করেছি, মেয়েও বাড়ি এসছে। তারপর কিন্তু দেখো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। তো এই যে দেখো করে নিয়েছিলাম রাতের ডিনারের রুটি, আর ছিল কালকের মানে গতকালের চিকেন কষা, সেটাকে ফ্রিজে রেখেছিলাম। আর এই যে ওটা হচ্ছে মনের খাবার, চিকেন কষা রুটি। আর আমরা মোটামুটি ওই ডাল, দুপুরের আলু পটলের তরকারি, আম, এই সব দিয়েই খেয়ে নিয়েছিলাম আর কি। তো চলো আজকে ডিনারটা সেরে নিই, আর ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।